আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা ফাংশন বলতে কি বুঝি আমরা? ফাংশনটা কি? হোয়াট ডু ইউ মিন বাই ফাংশন? চেষ্টা করো ফাংশনটা বলা। স্যার আপনি ফর লুপ, তারপর হচ্ছে হোয়াইল লুপ, এইগুলোর কথা বলছেন? না, এগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। ইফ এলস এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আর লুপ যেগুলো আছে সেগুলো হচ্ছে লুপ স্টেটমেন্ট, যার মধ্যে ফর লুপ, হোয়াইল লুপ, ঠিক আছে, ডু হোয়াইল লুপ এগুলো পড়ে। আর কন্ডিশনাল স্টেটমেন্ট মানে শর্ত চেক করবে, সেগুলোতে পড়বে ইফ, এলস, এলস ইফ আর সুইচ কেস স্টেটমেন্ট, ঠিক আছে, এই 4 ধরনের। আমি বলছি ফাংশনের কথা। ফাংশন মানে হচ্ছে a function is a self-contained block of statements or codes। মানে একটা ফাংশন হচ্ছে একটা সাব ডিভিশনের মতো, বা একটা প্রোগ্রামকে অনেক ভাগে ভাগ করা হলে এক একটা ব্লককে আমরা ফাংশন বলবো। এক একটা ব্লক এক একটা কাজ করবে, ঠিক আছে। তা এই যে একটা প্রোগ্রাম ধরে নাও, একটা 200 লাইনের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অনেকগুলো ফাংশন একই সাথে হচ্ছে। ইউজারের থেকে ভ্যালু নেওয়া, ভ্যালু চাওয়া, ইউজারের থেকে ভ্যালু নেওয়া, তারপর ওই ভ্যালুটার ওপর কোনো একটা পার্টিকুলার ক্যালকুলেশন করা, ঠিক আছে, অর্থাৎ প্রসেস করা। তা এইগুলো অনেকগুলো কাজ আছে, একটা প্রোগ্রামে অনেকগুলো কাজ থাকে। তা এগুলোকে ডিভিশন, সাব ডিভিশনে ভাগ করা যায়। তাতে কি হয়, এক একটা ডিভিশন বা সাব ডিভিশনে প্রোগ্রামটাকে ভাগ করলে তাহলে আমাদের কোডের মেনটেনেবিলিটিটা ভালো হয়, মানে একটা কোডকে ভালোভাবে মেনটেন করা যায়, ঠিক আছে। মানে ধরো, এটাও এক্সাম্পল দিচ্ছি, স্ক্রিনটাতে দেখবে। ধরো ডেটা ফাংশন, ঠিক আছে, এটা আমি কোনো সিনট্যাক্স ফলো করছি না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। ধরো ফাংশন এফেক্ট, ঠিক আছে, এইটা স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, থ্রি, ফোর, ফাইভ, এফএক্স টু, এফএক্স থ্রি, ঠিক আছে। আমি কি করলাম, এটা একটা গোটা প্রোগ্রাম আছে, গোটা প্রোগ্রামটাকে আমি কি করলাম, এরকম 3টে ফাংশনে ভাগ করে দিলাম, ঠিক আছে। এই যে 3টে ফাংশনে ভাগ হয়ে গেল, টোটাল 32 লাইনের কোড আছে, এই পুরোটা নিয়েই কিন্তু আমার প্রোগ্রাম। কিন্তু আমি কি করলাম, তিনটে পুরো যে ফাংশন, আমি যদি 3টে ফাংশন ক্রিয়েট না করে একই জায়গায় যদি পুরো কোডটা আমি লিখে দিতাম, তাহলে সেই কোডের মেনটেনেবিলিটিটা একটু টাফ হয়ে যেত। মানে কোডটা মেনটেন করতে আমার একটু প্রবলেম হতো। কেন? কারণ আমাকে গোটা প্রোগ্রামটা দেখতে হতো, কোন একটা পার্টিকুলার ব্লক বা পার্টিকুলার ডিভিশন সাব ডিভিশনকে যদি আমার মডিফাই করতে হয়। ধরে নাও ইউজার ইনপুট নেওয়ার যে সেকশনটা আছে, সেখানে আমি একটুখানি মডিফিকেশন করতে চাইছি, কিছু টাইপ কাস্টিং বা ওই ধরনের কিছু একটা আমি করতে চাইছি, বা ডায়লগটা চেঞ্জ করতে চাইছি, ইনপুটে যে ডায়লগটা থাকবে, যেমন এন্টার দ্য ভ্যালু ফর এ অর বি। তো এটা হচ্ছে পুরোপুরি ইনপুট রিলেটেড একটা সেকশন। তা আমি যদি এইটাকে আলাদা করে একটা ফাংশন ক্রিয়েট করে রেখে দিই, তাহলে আমার এই মেনটেনেবিলিটিটা ইজি হয়ে যাবে। যদি আমার কোনো সময় প্রোগ্রাম ইউজার ইনপুট সেকশনে কিছু চেঞ্জ করতে, আমি সঙ্গে সঙ্গে ওই সেকশনটার উপরই কাজ করবো। আর না হলে আমাকে কি করতে হবে, পুরো প্রোগ্রামটা দেখতে হবে কোথায় আমার রয়েছে জিনিসটা, কোডটা। এইটা একটা বেনিফিট। সেকেন্ড একটা বেনিফিট হচ্ছে রিইউজিবিলিটি। রিইউজিবিলিটি কি? ধরে নাও একটা আমার, যেমনি আমি ফার্স্ট দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম ম্যাট্রিক্সের, এলইডি ম্যাট্রিক্সের, যে আমাকে যদি ডেলি ডেলি একই কাজ করতে হয়, আমাকে এলইডি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হচ্ছে। তা প্রথম দিন আসছে 16x16 ম্যাট্রিক্স, মানে 16টা লাইট রোতে, 16টা লাইট কলামে। পরের দিন এলো 50টা রোতে, 30টা হ্যাঁ, কলামে।
তো এরকম এক এক দিন এক এক রকম আসবে, বা একই কোডে হয়তো বারবার আমাকে একই ক্যালকুলেশন করতে হচ্ছে। ইন দ্যাট কেস আমি যদি একইবারে একটা ফাংশন তৈরি করে ওই কোডগুলো লিখে রেখে দিই, তাহলে আমাকে বারবার ওই কোডগুলো লিখতে হবে না, ঠিক আছে? একবারই লিখবো, রান করব অনেকবার। মানে ব্যাপারটা অনেকটা ধরে নাও যে, যেমনি আমরা মানুষেরা আমরা কি করি, সবসময় শর্টকাট খুঁজি। ঠিক আছে, আমাদের দিনে যদি অনেকগুলো কাজ থাকে, আমাদের যদি 20-25টা কাজ থাকে দিনে, আমরা চেষ্টা করি যে এই কাজগুলো অন্যকে দিয়ে করিয়ে নেওয়া যায় বা কোনো যন্ত্রের সাহায্যে করিয়ে নেওয়া যায় বা কিছু। কেন আমরা নিজেরা বারবার খাটতে চাই না? তো কম্পিউটারও এরকম একটা ব্যাপার আছে, ও চায় ব্যাপারটা ইজি করে নিতে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে। ওরা কি করে, ওরা তখন এরকম চেষ্টা করে যে কোডটা যাতে ইউজারকে একবারই লিখতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এই ইউজিবিলিটির জন্য এই ফিচারটা আমাদের প্রোভাইড করছে, যাতে কিনা আমরা একটা কোড একবারেই লিখবো, সেটাকে বারবার রিইউজ করব। ঠিক আছে, দিস উইল মেক ইউর কোড শর্টার, ইউ উইল নট হ্যাভ টু রাইট দ্য সেম কোড ফর মাল্টিপল টাইমস। বারবার এক কোড লিখতে হবে না। ধরে নাও যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা প্রোগ্রাম লিখছি, এখানে একটা অ্যাডিশনের প্রোগ্রাম লিখবো, সিম্পল অ্যাডিশন, ঠিক আছে? printf addition result। এটা আমার বলছে অ্যাডিশন রেজাল্ট ইজ 20। এরপরে হতে পারে যে আমি আরো অনেকগুলো এরকম ফাংশন লিখবো, মানে বারবার কোডের মধ্যে আমাকে এই ইমপ্লিমেন্টেশনটা করতে হচ্ছে। ঠিক আছে, বাট ইন দ্যাট কেস আমি নাম্বারটা চেঞ্জ করতে হবে। বা আমি এরকম তো চাইতে পারি যে আমি একবারই অনেকগুলো লাইনের হয়তো কোডটা রয়েছে, এখানে তো এক লাইনে, এটা খুব ভালো এক্সাম্পল না, কারণ এখানে তো এক লাইনেই হয়ে যাচ্ছে। এটার জন্য আলাদা করে ফাংশন হয়তো নাই বানাতে, মনে হতে পারে যে এই একটা লাইনের জন্য ফাংশন বানাবো। ধরে নাও ওই এই এক্সাম্পলটা যদি দিই, প্রিন্টএফ ক্যালকুলেট অ্যাভারেজ অফ থ্রি নাম্বার।
স্যার স্ক্যানারের ভিতরে সবগুলো আছে, এ বি সি করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা মডিফাই। ঠিক আছে, 60, 3 20 60। তো এই যে কাজটা হলো, এতটা লাইন আমাকে লিখতে হলো, ঠিক আছে। আমি যদি আবার সেম জিনিসটা করতে যাই, আবার এটাকে যদি কপি করি, স্যার 60 রেজাল্ট তো আসেনি, রেজাল্ট এসছে তো 20। আসবে না তো, কারণ এটা তো 3 20 60 অ্যাভারেজ বার হচ্ছে তো, তিনটে নাম্বারে, তিনটে তিনটে নাম্বারের নাম্বারকে যোগ করে ভাগ করে দিলাম তো 3 দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, এভারেজ। ঠিক আছে, তা ভাগ করলে তো এটা রেজাল্ট 20 আসবে। বুঝলাম স্যার। এইবারে বুঝেছি, কথা হ্যাঁ। হলো, হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে এইটা আমি আবার নেক্সট টাইম আবার একই জিনিস করতে চাই। কি পাঠিয়েছিলাম, 10 20 আর 30। হ্যাঁ, 10 20 30। আমি একটু স্পেস দিয়ে দিই, একটুখানি লাইন গ্যাপ দিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। একটুখানি। স্যার আপনি কি ফাংশনাল ইউজ দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, দুবার একই কাজই করলাম আমি। তা আমি এটা দুবার না, এটা আমার 200 বার প্রয়োজন হতে পারে, এরকম বা এই ধরনের কোনো একটা ইমপ্লিমেন্টেশন যেটা আমাকে প্রোগ্রামে অনেকবার করতে হচ্ছে। তা সেটা যাতে করতে না হয়, তার জন্য আমি ফাংশনটা বানিয়ে রাখবো। ঠিক আছে, নেহাতি আমাকে ইন্টিজারটা একবারই ডিক্লেয়ার করতে হচ্ছে এবিসি, এটা বারবার করতে হচ্ছে না। খালি আমাকে প্রিন্টএফ, স্ক্যানএফ আর প্রিন্টএফ, মানে আউটপুট আর ইনপুট গুলো বারবার করে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, মানে রিরাইট করতে হচ্ছে, বারবার লিখতে হচ্ছে। রিউজিবিলিটির দিক দিয়ে কি হচ্ছে, এটা আমার হচ্ছে না, রিউজ করতে পারছি না। ঠিক আছে, আমাকে বারবার করে এটাকে করতে হচ্ছে। তা এইটা একটা কথা আছে, জার্গন আছে একটা, মানে একটা টার্ম আছে, এটা প্রোগ্রামিং এর ভাষা, সেটাকে বলা হয় DRY, ডু নট রিপিট ইউর সেলফ। ঠিক আছে, তা আমি কোডটাকে ড্রাই রাখতে পারছি না। কেন ড্রাই রাখতে পারছি না? কারণ আমাকে রিপিট করতে হচ্ছে। ডু নট রিপিট ইউর সেলফ, এই রুলটা এখানে ব্রেক করছে, কারণ আমি রিপিট করছি। তার জন্য আমাকে কি করতে হবে, আমি কিনা একটা ফাংশন ডিফাইন করে রাখবো, যাতে করে আমি প্রিন্টএফটা আর স্ক্যানএফ, প্রিন্টএফটা থাকবে যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার, আর স্ক্যান দিয়ে ইউজারের ভ্যালুটা নেবে, আর এখানে ভ্যালুটা আমাকে প্রিন্টে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা নিজের ইচ্ছা মতো ডিজাইন করা যায়, যেভাবে তুমি ফাংশনটা যত, মানে কোডটা কমানো যায়। ঠিক আছে, আবার পুরো গোটা জিনিসটাকে আমি ফাংশনে রাখতে পারি, মানে এই গোটা জিনিসটাকে আমি আইদার আমি শুধুমাত্র ক্যালকুলেশন পার্টটাকে ফাংশনে রাখতে পারি, বা এই পুরো গোটা জিনিসটাকে আমি ফাংশনে রাখতে পারি। যদি আমি শুধু ক্যালকুলেশন পার্টটাকে রাখতে চাই, তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে একটা ফাংশন আগে তৈরি করতে হবে, ইন্টিজার এবিজি। এটা কিন্তু আমি মেনের বাইরে সবসময়, ডিক্লারেশন গুলো যত ফাংশন ডিক্লারেশন হবে সেগুলো মেনের বাইরে থাকবে, মেনের ভিতরে কিন্তু থাকবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। নাহলে এরর দিয়ে দেবে। তিনটে, এই ফাংশনটা অ্যাভারেজ বার করবে তিনখানা ইনপুটের মাধ্যমে, তিনখানা ইনপুট যাবে এর মধ্যে। এটাকে বলা হবে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। ঠিক আছে, এটা হচ্ছে ডিক্লারেশন পার্ট। এটাতে খালি যে ডেটা টাইপটা পাস করবে শুধুমাত্র, এটা হচ্ছে ডিক্লেয়ার, এটা তো গোটাটা ফাংশন সিগনেচার, এই পুরোটাকে ফাংশন সিগনেচার বলা হয়। মানে পুরো ডেটা টাইপ থেকে, রিটার্ন টাইপ থেকে শুরু করে পুরো ভেতরের যে ফর্মাল প্যারামিটার, এই ভেতরের গুলোকে ফর্মাল প্যারামিটার বলে এইগুলোকে। এই টোটালটা নিয়ে হচ্ছে ফাংশন সিগনেচার।
এবার এই ফাংশন সিগনেচারে আমি এখানে ডিফাইন করে দিলাম, এটাকেই বলা হচ্ছে ফাংশন সিগনেচারটাকেই বলা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ারেশন। তো এইটা আগে করে নিতে হবে, এটা করে নেওয়াটা ম্যান্ডেটরি। আর আমাকে কি করতে হবে, মেনের নিচে অ্যাকচুয়াল ফাংশনটা রাইট করতে হবে, যেটা আমি ডিক্লেয়ার করলাম সেটা আমাকে রাইট করতে হবে। তার জন্য হবে ইন্ট এভিজি, ইন্ট এ, ইন্ট বি। ঠিক আছে, ওখানে কিন্তু ভেরিয়েবলের নাম দিইনি, এখানে শুধু ইন্ট ছিল, ডেটা টাইপটা কিন্তু ছিল ফর্মাল প্যারামিটার। আর এখানে তিনখানা প্যারামিটার ছিল, তো আরেকটা পাস পাওয়া যায় ইন্ট সি। এবারও কি করবে, এই ক্যালকুলেশনটাকে আমাকে রিটার্ন করবে, রিটার্ন a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এই কাজটাও শুধু করবে। তাহলে এই পার্টটা হচ্ছে ফাংশন ডেফিনেশন পার্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাংশনের ডেফিনেশন। আর এটা হচ্ছে তখনও ওটাও সিগনেচার ছিল, এটাও সিগনেচার, এই পার্টটা সবসময় সিগনেচার বলা হয় ফাংশনের। এবার আর এটা ভেতরেরটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, এটা দুটো ক্ষেত্রেই সেম, ডিক্লারেশনের জন্য যা বলবো ডেফিনেশনের জন্য তাই। এবার আমাকে ফাংশনটাকে কল করাতে হবে, তার জন্য কি করতে হবে, আমাকে ফাংশনটা কল করানোর নিয়ম হচ্ছে ফাংশনের শুধু নামটা লিখতে হয়, সিগনেচারটা পুরোটা লিখতে হয় না, শুধু নামটা লিখতে হয় এবিজি। আর ভেতরে ভ্যালু গুলো খাইয়ে দিতে হবে, যেমনি ওপরে এসছে স্ক্যানএফ দিয়ে এসছে এবিসি, এ বি সি ঢুকে গেল। এবার কি হবে, এই যে এবিসি যে ভ্যালুটা পাস করবে, সেটা কোন ভ্যালুটা পাস করবে, সেটা হচ্ছে যেটা স্ক্যানএফে এবিসির মধ্যে আছিল, সেটাই এই এবিসির ভিতরে ঢুকে যাবে, ঢুকে সেটা পাস করবে এই নিচে যে ডেফিনিশনটা আছে এইখানে। ঠিক আছে, তো যেইটা চলে গেল, তারপরে রিটার্ন যেটা আছে, যেহেতু এটা যেহেতু রিটার্ন টাইপটা ইন্টিজার আছে, প্রোটোটাইপে আমি সেটাই বলেছিলাম যে এটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, তেমনি ডেফিনেশনও আমাকে সেম রাখতে হবে, সিগনেচার চেঞ্জ করলে হবে না, তাই রিটার্ন করবে। ঠিক আছে, রিটার্নে কি করবে, এ প্লাস বি প্লাস সিটা এক্সপ্রেশন আছে একটা, এটাকে 3 দিয়ে ভাগ করে যেটা রেজাল্ট সেটাই রিটার্ন করবে। আর সেই রেজাল্টটা কোথায় যাবে, এই তিনটেতেই আসবে, এই ডিটার ভেতর পার্সেন্টেজ ডিটার ভেতরই প্রিন্ট হবে। তা 10, 20, 30, রেজাল্ট 20। আবার আমি 30, 30, 30, 45 নাকি না, 30। ঠিক আছে, হ্যাঁ তাই তো হয়, 3 দিয়ে ভাগ হচ্ছে, 3×3=90। তো এটাতে আমার কি হলো, এটাতে আমাকে এখানে ক্যালকুলেশনটা করতে হলো না, জিনিসটা এর ভেতর দিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনের ইউজেজ। এবার আমি যদি চাই তাহলে আমাকে তো এইগুলো লিখতে হলো, আমি এগুলো লিখবো না, আমার দরকার নেই, আমি টোটালটাই এর ভেতর ঢুকিয়ে দেবো। ঠিক আছে, টোটালটা আমি যদি এর ভেতর ঢুকাতে চাই ফাংশনটা, অ্যাভারেজ ফাংশনটার ভেতর, তাহলে আমি এর ভেতরে কোনো ইনপুট নেব না, মানে কোনো ফর্মাল প্যারামিটার থাকবে না, কোনো প্যারামিটার পাস করবে না ফাংশনের ভেতর। ঠিক আছে, রিটার্নটাও সরিয়ে দিলাম, রিটার্ন করারও কিছু নেই, আর রিটার্ন টাইপও লাগবে না, দ্যাটস ওয়াই আই ক্যান রাইট অ্যাজ ভয়েড। when your function returns nothing, then you can write void. It is mandatory, you need to mention the data. তো ভয়েডটা দিয়ে দিলাম, এখানেও আমি দিয়ে দিলাম ভয়েড। প্রিন্টএফ, হ্যাঁ ও জিজ্ঞেস করবে, স্ক্যানএফ এর মাধ্যমে নেবে, নিয়ে আউটপুটটা এখানেই দেখিয়ে দেবে, রেজাল্ট ইজ এ প্লাস বি প্লাস সি আর ডিভাইডেড বাই সি। এবার ব্যাপারটা হলো যে এই যে ফাংশনটা আছে এভিজি, এই ফাংশনটা কিন্তু মেনের ভেতর নেই, মেনের স্কোপে নেই। আর এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে সি এর ক্ষেত্রে, আমি বলছি স্পেসিফিক্যালি সি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে ফাংশন ডেফিনেশনটা বাইরে রাখা, ফাংশন যে ডেফিনেশনটা হবে সেটা সবসময় বাইরে থাকবে, মানে মেনের বাইরে থাকবে, মেনের ভেতরে আমি কিন্তু এটা মেনের বাইরেও লিখতে পারতাম,
আমি যদি এটাকে আমি যদি মেনের ভেতরে লিখতাম তাও কিন্তু চলতো, এটাও কিন্তু চলবে, না চলার কিছু নেই। আমি যদি এরম লিখি তাহলে কি হচ্ছে, এই আগের দিন আমি বুঝিয়েছি যে ফাংশনের স্কোপ হচ্ছে এবিজি, স্কোপ হচ্ছে এইটা ভেতরটা, মানে এর যে আমানত গুলো আছে, এর যে সম্পত্তি গুলো এর ভেতরে আছে। আর এর ক্লোজার, ক্লোজার কথাটা সি তো অত ইউজ হয় না, জাভাস্ক্রিপ্টে ইউজ হয়, কিন্তু কনসেপ্টটা একই। ক্লোজার মানে এই ফাংশনের বাইরেটা আর ওপরটা, শুধু বাইরে না, বাইরে এবং ওপরে, মাথার ওপরে, নিচে না কিন্তু মাথার ওপরে যে ফাঁকা স্থানটা আছে, সে হচ্ছে সেই জায়গাটাতে যেই মেম্বার গুলো থাকবে। ঠিক আছে, সি এর ক্ষেত্রে মেম্বার মানে শুধুমাত্র ভেরিয়েবল বা অন্যান্য কোনো ফাংশন। ঠিক আছে, তা সেই আহ, যে ভেরিয়েবল থাকবে বা ফাংশন থাকবে, সেটা কিন্তু এর ভেতরে আমি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, অটোমেটিক কিন্তু স্কোপের ভেতর চলে আসছে। মানে ইন্ট এবিসি যেটা, সেই ইন্ট এবিসিটা কিন্তু এ অ্যাক্সেস করতে পারবে, কারণ এর ক্ষেত্রে এই ইন্ট এবিসিটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এই ইন্ট এবিসি যেটা অ্যাকচুয়ালি মানে যখন আমরা গ্লোবাল ভেরিয়েবল বলি, গ্লোবাল ভেরিয়েবল মানে হলো যে সবকটা ফাংশনের বাইরে থাকে, মানে মেনেরও বাইরে থাকে। এইটা যদি এখানে থাকতো তাহলে এটা গ্লোবাল ভেরিয়েবল বলা চলতো। ঠিক আছে, আর আমি যখন এটা ভেতরে লিখছি তখন কি হচ্ছে, তখন আমি বলবো পার্টিকুলারলি এই ফাংশনটার জন্য, এবিসি ফাংশনটার জন্য এই এবিসিটা গ্লোবাল, কারণ এর কাছে এটা অ্যাক্সেসিবল, এর স্কোপের ভেতর এটা অটোমেটিক্যালি চলে আসবে। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু কোনো এবিজির ভেতর প্যারামিটার পাস করতে হচ্ছে না, কারণ এর স্কোপের ভেতর চলে এসছে। সেই কারণে এই যখন স্ক্যান এফ এ যখন এই এর ভ্যালুটা নেওয়া হবে, বি এর ভ্যালু নেবে, সি এর ভ্যালু নেবে, ও কিন্তু এইগুলোকেই অ্যাক্সেস করবে। ঠিক আছে, করে এবার ও এটা রেজাল্টটা দেখিয়ে দেবে। আর ফাংশন ডেফিনিশনটা আগে লিখতে হবে। আমি যখন, এটা তো নিয়ম না, এটা ভুল, আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা তোমায় বোঝানোর জন্য, যে মেনের ভেতর কিন্তু ফাংশন ডেফিনিশন লেখার নিয়ম নেই, রান করবে, লেখার নিয়ম নেই। তা আমি যদি এবার এটাকে ইয়ে করি, এবিসি এক্সিকিউট করি, মানে কল করি, এটাকে বলা হয় কল। ফাংশনটা যখন কল করবে তখন সিগনেচার লিখতে হয় না, তখন ফাংশনের রিটার্ন টাইপও লিখতে হয় না, খালি ফাংশনের নাম। আর যদি কোনো প্যারামিটার অ্যাকসেপ্ট করে এই ভেতরটাতে, মানে এই জায়গাটা যেটা হবে, তখন প্যারামিটারটাকে আর্গুমেন্ট বলবো বা বলবো অ্যাকচুয়াল প্যারামিটার। ঠিক আছে, আর ডিক্লারেশনে আর ডেফিনেশনে যখন লেখো প্যারামিটার, তখন সেটাকে বলা হবে ফর্ম্যাল প্যারামিটার। এবার আমি এটাকে যদি করি, কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ যেহেতু আমার সবকিছু এখানে ঠিকঠাকই আছে। হ্যাঁ, 10, 20, 30, রেজাল্ট ইজ 20। তাই এখানে ব্যাপারটা কি হচ্ছে, এবিসিটা স্কোপের ভেতর চলে আসছে, ইনপুট গুলো নিয়ে নিচ্ছে, রেজাল্ট দেখে দিচ্ছে। তাই আমি যদি এই সেম কাজ 100 বার করি, আমার এটা কিন্তু রিউজেবিলিটি একটা প্রোভাইড করছে, কোডটা কিন্তু আমাকে আর লিখতে হচ্ছে না। ঠিক আছে, এরা কতবার যে কাজটা হচ্ছে তার নেই ঠিক, দেখো বারবার ওটা রান হচ্ছে, দেখছো? So this is the difference. This is how the programming language is giving you the option or the feature, by using you can increase the reusability. Okay, it is actually offering you the reusability quality. তা এই হলো ব্যাপার, কিন্তু এটা সঠিক না এই কারণে, এইটা হলো আমি মেনের ভেতর এটা ডিফাইন করেছি এভিজিটা, এটা নিয়ম না, আমাকে এটা বাইরে রাখতে হবে, মানে মেনের নিচে। মেনের নিচে যেই মুহূর্তে এটা চলে আসবে, তখন যদি আমি এভিজিটাকে কল করি, তাহলে কি হবে, এবিসিটাও কল করবে ঠিক কথা, কিন্তু এখন কিন্তু এই এবিসিটা, ইন্ট এবিসিটা মেনের সম্পত্তি শুধুমাত্র, অ্যাভারেজের স্কোপের ভেতর কিন্তু আসছে না, অ্যাভারেজ ফাংশনের স্কোপের ভেতর কিন্তু কোনো ফাংশন নেই। এই যে বলছে যে পাওয়া যাচ্ছে না, এররও দেখিয়ে দিল যে এ আনডিক্লেয়ার। তো ইন দিস কেস আই হ্যাভ দ্য অপশন টু পাস দ্য প্যারামিটার। ঠিক আছে, তা আমি তো সেটাই প্রথমে করেছিলাম, এর আগে তো সেটাই করেছিলাম, যে আমি প্রিন্টএফটা নিচ্ছিলাম, প্রিন্টের ভেতর অ্যাড ফাংশনটাকে, অ্যাভারেজ ফাংশনটাকে কল করছিলাম। ইন দ্যাট কেস তাহলে আমাকে প্রতিবার এখানে ইনপুট নিতে হবে, মেনের ভেতর ইউজারের থেকে ইনপুটটা নিতে হবে স্ক্যানএফ করে। বা আমি যদি সেটা করতে না চাই, তাহলে যেটা করতে পারি সেটা হলো আমি এইখানে ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে পারি, ইন্ট এ বি সি। এখন কি হচ্ছে, এটা কিন্তু এর লোকাল ভেরিয়েবল, একমাত্র এবিসির সম্পত্তি। এটা কিন্তু এখন মেনের ভেতরও আমি পাবো না, এটা একমাত্র এর স্কোপেই আছে, অ্যাভারেজের স্কোপের ভেতরই ফাংশনটা আছে। ঠিক আছে, আর এটা এখন কোনো ব্যাপার নেই। তা এবার কি হবে, ইচ টাইম আই কল দিস ফাংশন,
when the control goes inside this function, this average function, then integer ABC, it will be created in the memory. Okay, and it will ask you for the values of this A, B, and C. After taking the values, it will calculate ABC and will divide by 3, and the result will be printed instantly. ঠিক আছে, দেখো সেটাই হচ্ছে। 10, 10, 20, 30 printf result is 10। ওকে, এখানে একটা এন দিয়ে দিতে হবে, নিউ লাইন একটা এসকেপ সিকোয়েন্স লাগিয়ে দিতে হবে, নাহলে বোঝা যাচ্ছে না, একসাথে চলে আসছে সব। 10, 10, 10, 10, 10, 10। ঠিক আছে, দুবার কল করেছি, দুবার, তাহলে আমার কি হচ্ছে, রিউজেবিলিটি প্রোভাইড করছে, আমি ফাংশনটাই একবারই লিখেছিলাম, আর তো লিখিনি। তাহলে কি করতে হবে, যে ফাংশন লিখি না কেন সবার আগে প্রোটোটাইপ ডিক্লারেশন করতে হবে, নিচে ফাংশনটাকে ডিফাইন করতে হবে, আর মেনের ভেতর আমি যতবার ইচ্ছা এটাকে কল করতে পারি, রিউজেবিলিটি আমাকে এইভাবে ও আমাকে প্রোভাইড করছে। ঠিক আছে, আমি যদি চাইতাম যে এই নাম্বারগুলো আমি এই এর ভেতর দিয়ে অ্যাজ এ মেসেজ পাঠাবো, তাও পাঠাতে পারতাম। মেসেজ মানে প্যারামিটার থ্রুতে, আর্গুমেন্টের থ্রুতে পাঠাতে পারতাম, অ্যাকচুয়াল প্যারামিটারটা যেত। আর এক্ষেত্রে কি হয়েছে, আমি 3টে লোকাল ভেরিয়েবল দিয়ে দিয়েছি, সেটার মাধ্যমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার যেটা জানার হলো সেটা হলো যে এই যে ফাংশন আছে, ফাংশন দুই রকমের হয়, একটা ফাংশন হচ্ছে লাইব্রেরি ফাংশন, আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন যেটা আমি করলাম, আমি ফাংশনটা তৈরি করলাম, আমি এটা ইউজ করলাম, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর চেষ্টা করবে আর চেষ্টা করবে যে সবসময় ফাংশন ডেফিনেশন আর ডিক্লারেশন দুটোই মেনের বাইরে রাখা। ঠিক আছে, আমি যদি ডিক্লারেশনটা না দিতাম, আমি যদি এখানে ডিক্লারেশনটা না দিই, ভয়েড এবিসি ডিক্লারেশনটা যদি না দিই, দেন কি হচ্ছে, দেনও কিন্তু কোনো এতে এফেক্ট হচ্ছে না, চলছে ঠিকঠাকই চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। বাট একটু স্ট্রিক্ট কম্পাইলার, যেমনি আমি যদি ওই ডিরেক্ট যদি কমান্ড লাইন থেকে কম্পাইল করি জিসিসি দিয়ে, সেখানে কিন্তু আমাকে ডিটেল ওয়ার্নিং গুলো দেখাবে সব। ঠিক আছে, যে এইটার প্রোটোটাইপ ডিক্লারেশনটা দেওয়া নেই, এরকম ব্যাপারগুলো হয়ে থাকে। আরেকটা কেন আমাদের ওই প্রোটোটাইপটা দিতে লাগে, ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করলে আরেকটা সুবিধা হয় যে অনেক সময় কি হয় যে হয়তো ফাংশনটা কোনো প্যারামিটার অ্যাকসেপ্টই করে না, এই যে ফাংশনটা এটা তো কোনো প্যারামিটার আমার অ্যাকসেপ্ট করছে না। ঠিক আছে, স্টিল আমি এটার মধ্যে একটা চালিয়ে দিলাম, সরি, আমি এই অ্যাভারেজের ভেতর একটা 12 করে একটা প্যারামিটার বেকার পাঠিয়ে দিলাম, এটার কিন্তু কোনো ফাংশন নেই, এখানে এররটা দেখাবে না, কারণ এদের এদের অতটা স্ট্রিক্ট না এরা। এই যে আমি যেখানে করছি কম্পাইলটা, এখানে এই এররটা দেখাবে না, এই এররটা আমাকে দেখতে গেলে আমাকে তাহলে জিসিসি তে করতে হবে। তো এরকম ব্যাপার আছে, মেনলি জানতে হবে যে গুড প্র্যাকটিস, দ্য গুড প্র্যাকটিস ইজ টু মেনশন দিস প্রোটোটাইপ ডিক্লারেশন, দেন ইউ স্টার্ট ডিফাইনিং দ্য ফাংশন আফটার দ্য মেন ফাংশন। মেন ফাংশন শেষ হবে, তারপরে ডেফিনেশনটা হবে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। আর ইউজার ডিফাইন ফাংশন তো দেখালাম, আর লাইব্রেরি ফাংশন হচ্ছে সেই ফাংশন গুলো যেগুলো হেডার ফাইলের মধ্যে রয়েছে। ওই ম্যাক্রো ডেফিনেশন থাকে, আর থাকে ডিক্লারেশন, প্রোটোটাইপ ডিক্লারেশন, মানে এই পার্টটা থাকে, প্রোটোটাইপ ডিক্লারেশন পার্টটা থাকে, আর থাকে ম্যাক্রো ডেফিনেশন, সেটা থাকে ওই হেডার ফাইলের ভেতর, ডট এইচ ফাইলটার ভেতর। ওই জন্য আমরা যে প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করি, এগুলো তো ফাংশন কল। আমি যখন প্রিন্টএফ ইউজ করছি, প্রিন্টএফ মানে কি, প্রিন্টএফ মানে হচ্ছে এটা একটা ফাংশন কল হচ্ছে, এটার পেছনে রিটার্ন টাইপও লিখতে হচ্ছে না কিন্তু আমাকে, খালি এর ভেতরে অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্টটা পাস করাবো। তার মধ্যে একটা থাকে স্ট্রিং লিটারাল থাকে, স্ট্রিং কনস্ট্যান্ট থাকে,
আরেকটা থাকে যদি আমি আরেকটা হচ্ছে একটা অপশনাল প্যারামিটার, এটা আমি যদি এখানে কোনো ভ্যালু প্রিন্ট করাতে চাই তাহলে সেটার আমি ভেরিয়েবলটার বা কনস্ট্যান্টটার নাম এখানে দিতে পারি। তো এই দুটো আর্গুমেন্ট পাস হয়। তো এই ফাংশনটার জন্য যে তোমার ডিক্লারেশন, প্রোটোটাইপ ডিক্লারেশন, আর একটা কি বললাম, একটা হলো ম্যাক্রো ডিফিনেশনটার প্রয়োজন, এইগুলো কিন্তু হেডার ফাইল, এই যে stdio.h যে হেডার ফাইলটা এর ভেতরেই সেটা আছে। ঠিক আছে, আমি যদি এখন ওটা খুলি, ওই মাইন জিডাব্লিউ যেটা মিন জিডাব্লিউটা যদি খুলি, এটার ভেতরে এই যে ইনক্লুড বলে ফোল্ডারটা, এর ভেতরেই কিন্তু সব হেডার ফাইলগুলো আছে। মানে stdio.h যদি আমি খুলি এখান দিয়ে, এই যে এই ফাইলটা যদি খুলি, এটার ভেতর আমি দেখবো এই যে কত, এটা কিন্তু হেডার ফাইলটাই টোটালি, এই যে সব ডিফাইন, এই যে এগুলো সমস্ত কিন্তু এর ম্যাক্রো ডেফিনেশন আর প্রোটোটাইপ ডিক্লারেশন ফাংশন গুলো এর ভেতরেই আছে সব। অনেক লাইন, প্রচুর লাইন, অজস্র লাইন লেখা। তা এত কিছু কি আমাকে এখানে লিখতে হচ্ছে? আমাকে এত কিছু এখানে লিখতে হচ্ছে না, যেহেতু আমি stdio.h টাকে এখানে আমি ইনক্লুড করে দিয়েছি। ও অলরেডি ও কম্পাইলারকে বলে দিয়েছে, এটা একটা পিপোজ দা ডাইরেক্টিভ, যে কম্পাইলারকে বলছে এই ফাইলটা আমাকে ইনক্লুড করতে দাও, এটা ফাইলটা তুমি ইনক্লুড করে দাও, কারণ আমি এই প্রোগ্রামে যে লাইব্রেরি ফাংশন কল গুলো আছে এইগুলোর ডেফিনেশনটা এর মধ্যেই আছে। সেভাবেই হচ্ছে জিনিসটা। এবারে একটা জিনিস এখানে বোঝার আছে, সেটা হচ্ছে যে ফাংশন আমি যখন কল করছি, ফাংশনটা কল করছে কে? এই যে এবিজি ফাংশনটা, এই ফাংশনটাকে কল করছে কিন্তু মেন ফাংশন। তার মানে এর কলার, মেন ফাংশন ইজ দ্য কলার হিয়ার, কলার ফাংশন ইজ মেন। আর এবিজি এটা আমি কলিং লিখছি খালি, কারণ এটা কলিং প্রসেস হচ্ছে। আর এই যে পার্টটা, এটা হচ্ছে বিং কল্ড। ঠিক আছে, কল্ড ফাংশন, এটা হচ্ছে কল্ড ফাংশন। এবিজি হচ্ছে কল ফাংশন, আর এ মেন হচ্ছে কলার ফাংশন। কারণ এ ওকে কল করছে হিসাব মতো, এবিজি তো নিজে নিজে কল হচ্ছে না, নিজে নিজে যে ফাংশন নিজে নিজেকে কল করতে পারে সেটাকে রিকার্সিভ ফাংশন বলে। ঠিক আছে, আর সি এতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা যে কোনো সি প্রোগ্রাম মিনিমাম একটা ফাংশন তো কি থাকবেই, সেটা হচ্ছে মেন ফাংশন। আমি এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দিই যদি, এগুলো মুছে দিলাম, এগুলো সব মুছে দিলাম। ঠিক আছে, এগুলো মুছে দিলাম, সব সব মুছে দিলাম। মেন ফাংশনটা আমার চাই, মেন ফাংশন যদি আমার না থাকে তাহলে কিন্তু প্রোগ্রাম এরর দেখিয়ে দেবে। আমি যদি মেন ফাংশনটা না দিই, এবার আমি এটাকে যদি রান করি, এই যে বলছে ক্যানট ওপেন আউটপুট ফাইল, পারমিশন ডিনাইড, এটা এরর দিচ্ছে। ডিটেল না এররটা, কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে যে মেন ফাংশন ছাড়া চলবে না, মেন ফাংশনটা কিন্তু লাগবে। ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান ফাংশন মাস্ট বি দেয়ার, দ্যাট ইজ নাথিং বাট দ্য মেন ফাংশন। দিস ইজ দ্য মাস্ট বি ফাংশন ইন এনি সি প্রোগ্রাম, দ্য মিনিমাল সি প্রোগ্রাম। ঠিক আছে। স্যার মেইন আ- ফাংশনের রিটার্ন টাইপটা না দিলে কি হবে? আচ্ছা, হ্যাঁ, এবার এটা যেটা বলছো, আমি যখন এখানে একটা আমি লাইন লিখছি, প্রিন্টে হ্যালো, এটা কি করছে? এটা কিন্তু জাস্ট হ্যালো প্রিন্ট করছে আমার। তারপরে হচ্ছেটা কি, কম্পাইলার ব্যাকগ্রাউন্ডে এইটা বসিয়ে নিচ্ছে রিটার্ন, যে কোনো একটা, ও একটা যে কোনো একটা ইন্টিজার একটা ভ্যালু রিটার্ন করছে। এটা কিন্তু ফিক্স না, ইন্টিজার ভ্যালুটা কিন্তু যা কিছু হতে পারে। ঠিক আছে, এটা ফিক্স থাকে না। এইটা রিটার্ন 84758, এটা একটা ভ্যালু রিটার্ন করছে, এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন হচ্ছে, এই 84,758 ইন্টিজার ভ্যালু। আর ইন্ট মেন এটাও হচ্ছে ইন্টিজার, এটাকে ইন্টিজার হতে হবে। ঠিক আছে, ইট হ্যাজ টু বি ইন্টিজার দ্য রিটার্ন টাইপ, বিকজ whenever your program terminates, প্রোগ্রামটা যখন টার্মিনেট হচ্ছে, at that time it needs to send some feedback to the operating system। ঠিক আছে, তুমি যদি ভালোভাবে বোঝো ব্যাপারটা, অ্যাকচুয়ালি এখানে এই প্রোগ্রামটাকে চালু করছে কি, অপারেটিং সিস্টেম তো চালু করছে। যখন ডবল ক্লিক করে প্রোগ্রামটাকে চালু করো, exe ফাইলটাকে,
বা আমি এখান দিয়ে যখন কল করছি কমান্ড লাইনে, হচ্ছে তো একই জিনিস। অপারেটিং সিস্টেমকে আমি শেলের মাধ্যমে টার্মিনালে লিখছি, টার্মিনাল থেকে কমান্ডটা যাচ্ছে, কমান্ড প্রসেসরে যাচ্ছে, মানে শেলে যাচ্ছে, শেল অপারেটিং সিস্টেমকে বলছে এইটাকে রান করো, চালু করো। অপারেটিং সিস্টেম যখন এটাকে রান করছে তখন কি হচ্ছে, তখন প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, হওয়ার পর প্রোগ্রামটার একটা কিছু দশা হবে তো, যে হয়ে গেল, হোয়াট হ্যাপেন টু ইউ। একটা কাজ যদি কাউকে করতে দিই, বা একটা কারো যদি শরীর খারাপ থাকে, বা কেউ যদি তোমাকে কিছু বলে থাকে, তুমি জানতে চাও না যে ওই কথাটা আমায় বলেছিলে, ওইটার ব্যাপারটা কি হলো, আমাকে জানাও, হোয়াট ইজ দ্য প্রোগ্রেস। এরকম আমরা জিজ্ঞেস করি তো, খবর নিই তো একটা। অপারেটিং সিস্টেম একটা খবর নিতে চায়, এটা বলতে পারো একটা এক্সপেকটেশন থাকে অপারেটিং সিস্টেমে, যে দ্যাট দ্য প্রোগ্রাম উইল রিটার্ন সাম ভ্যালু আফটার ইট ফিনিশেস ইটস এক্সিকিউশন। তো এটা আমরা যদি রিটার্ন টাইপটা, সরি, আমরা যদি রিটার্নটা নাও লিখি, রিটার্ন স্টেটমেন্ট, রিটার্নটা কি, রিটার্ন ইজ জাস্ট কিওয়ার্ড, রিটার্নটা একটা কিওয়ার্ড, ঠিক আছে, কিন্তু এটাকে ফাংশনের আকারেও লেখা যায়। আমি যদি এইটা লিখি, রিটার্ন 0, দিস ইজ অলসো নট রং, দিস উইল অলসো ওয়ার্ক, ঠিক আছে, ইট ইজ ওয়ার্কিং। আবার আমি যদি এইটা না দিই, প্যারেন্থেসিস করে যদি না দিই, এরকম করি, এটাও কিন্তু কাজ করবে। আমার ব্যাপার হলো, যখন এটা এক্সিকিউশনটা শেষ হয়ে যাচ্ছে, মানে যখন কন্ট্রোলটা ঠিক 8 নম্বর লাইনে আছে রিটার্নের আগে, দেন এটা রিটার্নটা, প্রোগ্রাম শেষ অলরেডি। এবার যদি রিটার্নটা না থাকতো, ওটা কম্পাইলার ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নিত নিজে থেকে এক্সপ্লিসিটলি। আর যেহেতু আমি দিয়েছি, তাতে কি হবে, যেই এক্সিকিউশনটা কমপ্লিট হবে, এই ভ্যালুটা অপারেটিং সিস্টেমে রিটার্ন করবে, যে ইউ স্টার্টেড দ্যাট প্রসেস এক্সিটেড উইথ দিস এক্সিট কোড, দেন দিস নাম্বার, দিস ইন্টিজার উইল বি নোন অ্যাজ এক্সিট কোড। এগুলো এক্সিট কোড হিসাবে তখন অপারেটিং সিস্টেমের রেকর্ডে থাকবে, যে প্রোগ্রামটা এই প্রসেস আইডিতে চালু হয়েছিল আর এই এক্সিট কোডে শেষ হয়েছে। এই জন্য এই রিটার্নটার প্রয়োজন। ঠিক আছে, এক্সিট 0 পাঠানো যেতে পারে। এক্সিট 0টা ওটাও একটা লাইব্রেরি ফাংশন, যার মাধ্যমে প্রোগ্রামটাকে পুরো টার্মিনেট করে দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, এটা তো গেল রিটার্ন। রিটার্নটা হলো যে প্রোগ্রামটাকে, মানে যে কন্ট্রোলটা যে শুরু হচ্ছে কোথা দিয়ে, কন্ট্রোলটা হ্যাশ ইনক্লুড stdio ডট h থেকে শুরু হচ্ছে। stdio ডট h থেকে কন্ট্রোলটা যাচ্ছে 2 নম্বর লাইনে দেখছে হোয়াইট স্পেস, ইগনোর করলো। 3 নম্বরে ঢোকা মানে মেনের ভেতর কন্ট্রোলটা ঢুকলো, মানে ফ্লো অফ এক্সিকিউশন, যেটা ফ্লো অফ কন্ট্রোল ঢুকে 4 5 সব হোয়াইট স্পেস ইগনোর করবে। 6 নম্বরে প্রিন্ট করবে, 7-এ হোয়াইট স্পেস, 8-এ হোয়াইট স্পেস। 9 নম্বরে কিছু যদি নাও থাকতো, ও আসতো, এসে দেখতো এই সেকেন্ড ব্র্যাকেটটা, মানে ব্রেসটা যেখানে ক্লোজ হয়েছে, এসে দেখতো এতটা পর্যন্ত কিছু নেই, তার মানে মেন ফাংশন শেষ। 12 নম্বর লাইনে যখন কিছু নেই, এবারও তখন কি করবে, দেখবে 13 নম্বর লাইনে প্রথম ক্যারেক্টারটাই ব্রেস, ঠিক আছে, এর আগে কোনো স্পেসও নেই, তাহলে স্পেসটুকু রিড করতো, দেখলো কিছু নাই। এবারে ও কন্ট্রোলটাকে মেনের বাইরে নিয়ে আসবে, মেনের বাইরে কন্ট্রোলটা নিয়ে আসবে। এবারে কিছু কোড থাকে, লো লেভেল কোড থাকে, সেইগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে, ওগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে, ওগুলো আমাদের লিখতে হয় না, প্রোগ্রামও লিখতে হয় না। এর বাইরেও একটা প্রোগ্রাম আছে, জানবে যে এই যে মেন ফাংশন, এটা তো রিটার্ন করছে, এটা ভ্যালু রিটার্ন করছে, মানে কি, এটা ফাংশনটা একেও তো কেউ কল করেছে। ফাংশন নিজে নিজে কল হয় কোনো রিকারশনের ক্ষেত্রে, রিকার্সিভ ফাংশন নিজে নিজে কল হয়, নিজেই নিজেকে কল করতে পারে। কিন্তু এটা রিকার্সিভ ফাংশন মেনটাকে বলা হয় যদিও, কিন্তু স্টিল কিছু কোড আছে যে ভ্যালুটাকে ধরে, মানে একে কল করে, মেন ফাংশনটাকে কল করে আরেকটা ফাংশন। তা সেইখানে কি হবে, যেই ভ্যালুটার, যেই ভেরিয়েবলের মধ্যে এই রিটার্ন ভ্যালুটা 0টা আমি 0 করেছি, তা সেটা রিটার্ন হবে। তেমনি, মানে ধরে নাও ব্যাপারটা অনেক, এখানে পেছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ভেরিয়েবল আছে, তার মধ্যে মেন এরকম ভাবে জিনিসটা এক্সিকিউট হয়েছে, কল হয়েছে, ঠিক আছে। তার মানে কি, মেনটা যখন কল হলো, মানে এই মেনটা যখন কল হলো, এগুলো হলো, রিটার্ন করছে যে 0, এই 0টা তখন এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল, ঠিক আছে। আর এই ভেরিয়েবলটাও তো কারো না কারো ভেতরে আছে, কোন একটা ফাংশনের ভেতরে আছে, তখন সে কলার। কিন্তু সেইটা অত ডিপে আমাদের ঢুকে লাভ নেই, কারণ এইটা আমরা দেখতে পাই না চোখে, এগুলো একদম লো লেভেলে হয়, কম্পাইলার লেভেলে হয়, এগুলো আমাদের জেনে লাভ নেই।
তা জানতে হবে যে রিটার্ন হওয়া মানে কি, রিটার্ন যে শুধু মেনের ক্ষেত্রে তা না, আর যে শুধুই যে মেনের জন্য তা না। আমি যদি আবার ধরো দুটো ফাংশন বানালাম, ভয়েড দিয়েই বানাচ্ছি, ভয়েড কি বানাবো, ফাংশন ধরো হ্যালো, কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে না ও, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রোটোটাইপ ডিক্লারেশন, ফাংশনের প্রোটোটাইপ ডিক্লারেশন। হ্যালো আর হাই বলে দুটো ফাংশন এখানে আমি ক্রিয়েট করলাম, আর এই দুটো ডেফিনেশন আমাকে এখানে লিখে দিতে হবে, মানে মেনের নিচে। ভেতরেও লেখা যায়, আমি আগেই বললাম, কিন্তু সেটা গুড প্র্যাকটিস না, স্ট্যান্ডার্ড না এটা। প্রিন্টএফ হ্যালো ফ্রম সি, ঠিক আছে। এটা একটা ফাংশন ডিফাইন করলাম, আর হাই এর ফাংশনটাও ডিফাইন করে দিলাম। এবারে কি হবে, আমি এগুলোর ভেতর রিটার্ন লিখে দিচ্ছি, রিটার্ন রিটার্ন। আর এখানে আমাকে কল করতে হবে হ্যালো ফ্রম মেন, না এটা লিখি ইনসাইড মেন, ইনসাইড মেন, মেন ফাংশন, দেন ইট উইল কল হ্যালো। আগে বলেছি কলিং এর সময় পুরো সিগনেচার লিখতে হয় না, রিটার্ন টাইপ লিখতে হয় না, প্যারামিটার থাকলে পাস করাতে হবে, নাহলে প্রয়োজন নেই। হ্যালো হাই হয়ে গেল। তাহলে কি হবে, প্রথমে এগুলো ডিক্লারেশন, ঠিক আছে। এখানে কন্ট্রোলটা যখন পাস করবে 3 4 যখন আসবে, এখানে কিন্তু কল করবে না ফাংশনটাকে, এখানেও কম্পাইলার বুঝে গেল যে আহ, কিছু ফাংশন এই নামে আছে যার প্রোটোটাইপ গুলো তুমি আগে দিয়ে জানিয়ে দিলে। 5-এ হোয়াইট স্পেস, 6-তে মেনে ঢুকে গেল, কন্ট্রোলটা ঢুকে প্রিন্ট করিয়ে দিল, প্রিন্ট করানোর পর হ্যালোতে এবার যাবে। হ্যালোতে গিয়ে কি হবে, কন্ট্রোলটা হ্যালো কলার ফাংশন মেন, আর কলিং হচ্ছে, হ্যাঁ কলিং হচ্ছে, আর কল ফাংশন যে যাকে কল করা হচ্ছে সে হচ্ছে হ্যালো। হ্যালোর ভেতর কন্ট্রোলটা ঢুকে যাবে, মেনের থেকে হ্যালো ঢুকে যাবে, ঢুকে গিয়ে পিন টেপে কন্ট্রোলটা পিন টেপে পিন করবে, করে কন্ট্রোলটা রিটার্নের বাইরে, রিটার্ন যেই আমি রিটার্নটা এখানে এনকাউন্টার করলো, কন্ট্রোলটা রিটার্নটা দেখে নিল। রিটার্নের কাজ হচ্ছে যেখান থেকে এই ফাংশনটাকে কল করা হয়েছিল আবার সেই জায়গায় কন্ট্রোলটাকে ফিরিয়ে দেবে। হ্যালোটার ভেতর কন্ট্রোলটা ঢুকেছে কোথা থেকে, 11 নম্বর লাইনে, 11 নম্বর লাইনে হ্যালোকে কল করা হয়েছিল, কন্ট্রোলটা হ্যালোর ভেতর ঢুকে গেছিল, ঢুকে প্রিন্টটা করেছে, প্রিন্ট টেপটা করেছে, এক্সিকিউট করে আবার রিটার্ন, মানে আবার বলতে চাইছি আবার মেনে ফিরে যাও। মেনে কোথায় ফিরে যাও, মেনে 11 নম্বর লাইনটা তো হয়ে গেছে, তা এইখানে শেষে, মানে এই ফাংশনটা কল করার পর নেক্সট লাইন নয় কিন্তু, কারণ এখানে হতে পারে হাইটা আমি হয়তো এখানেই লিখেছি, এটাও তো হতে পারতো। তো যদি ও 12 নম্বর লাইনে কন্ট্রোল যেত তাহলে তো হাইটা মিস করে যেত, সেটা হবে না, ও এইখান দিয়ে আবার শুরু করবে কন্ট্রোলটা। তা ও তখন কি করবে, আবার হাইতে এনকাউন্টার করবে, আবার কন্ট্রোলটা হাইতে ঢুকবে, ঢুকে পিন করবে, করে রিটার্ন, আবার এখানে চলে আসবে কন্ট্রোলটা, এসে আবার দেখবে 13 আর 14-তে এমটি স্পেস আছে, হোয়াইট স্পেস। এবার রিটার্ন, রিটার্ন জিরো তো আগেই দেখালাম, যা ওটা ব্যাক এন্ডে এবার চলে গেল। এবার ওটা লো লেভেলের খেলা, ওটা আমাদের জেনে লাভ নেই। তা আমি যদি এটা করে দেখি, এখানে এসকেপ সিকোয়েন্সটা দিয়ে দিতে হবে, নাহলে বুঝতে পারবে। এই ইনসাইড মেন কন্ট্রোলটা ঢুকলো, হ্যালো ফ্রম সি, হাই ফ্রম সি। তা আমি এখানে যদি করি ব্যাক 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 টু মেন, ব্যাক টু মেন, ব্যাক টু মেন যদি করা হয় তাহলে দেখো ব্যাক টু মেনটাও আসছে। আবার যদি এর মাঝেও দিই, ধরো এখানটাই দিলাম, দিয়ে বিফোর হাই বলে লিখেছি, দেখো বিফোর হাইটাও কিন্তু আমার লিস্টে এক্সিকিউট হয়েছে দেখাচ্ছে। তা ও যদি এই 11-র পর জাম্প করে 12 লাইনে কন্ট্রোলটা চলে যেত, তাহলে কি বিফোর হাইটা প্রিন্ট হতো, হতো না। তার মানে কি ও কন্ট্রোলটা 11 এখানে এনকাউন্টার করেছিল 11-তে,
এই জায়গাটা এনকাউন্টার করেছিল। কম্পাইলার তো ওই গোটাটাকেই দেখেছে, গোটাটা দেখে বুঝেছে এটা ফাংশন কল। ও এখান দিয়ে জাম্প করেনি, এইচ এ ইতে এল এল ও এখানেও জাম্প করেনি, পুরো এসছে সেমিকোলন পর্যন্ত বুঝেছে এটা একটা ফাংশন কল, অমনি ঢুকে গেছে হ্যালো। রিটার্ন দেখেছে অমনি আবার চলে এসছে ঠিক এরপরে আবার প্রিন্ট টেপে এখান দিয়ে কন্ট্রোলটাও রিড করেছে। এবার কথা হচ্ছে আমি যদি রিটার্নটা জিরো লিখতাম, আমি জিরো লিখলে ক্ষতি কি ছিল? ক্ষতি কিছু নেই কিন্তু দেখো এখানে এক্সিকিউট হচ্ছে, এখানে কিন্তু ক্ষতি কিছু বলছে না, কিন্তু ক্ষতিটা এক্ষুনি দেখাবে আমি যখন এটা জিসিসি তে ফেলবো। এরর নেই কিন্তু কোনো, যেরকম অ্যাজ ইট ইজ কাজ করছে। তো আমি যদি আহ, এটাকে লোকালি যদি কম্পাইল করি, ঠিক আছে, তার জন্য কি করতে হবে আমি লিখছি ব্যাশ করছি, গিট ব্যাশ করলে একটু জুম করে নেবে নাহলে স্ক্রিনের কমান্ডটা দেখতে পারবে না। ন্যানো টেস্ট ডট সি, আমি কি করলাম টেস্ট করে দিলাম পুরো প্রোগ্রামটা করে সেভ করলাম, জিসিসি করছি, এবার জিসিসি টেস্ট ডট সি, এই যে এরর দিয়ে দিল কিন্তু। এররে কি বলছে, ওয়ার্নিং রিটার্ন উইথ এ ভ্যালু ইন ফাংশন রিটার্নিং ভয়েড। বলছে একটা ভয়েড ফাংশনে তুমি কি করে এক্সপেক্ট করছো যে এটা রিটার্ন করবে ভ্যালু? এখানে বলছে ভয়েড ওটা ফাংশনটার কিছু রিটার্ন করবে না, রিটার্ন টাইপ ভয়েড, সেখানে রিটার্ন টাইপ জিরো, জিরো ইজ আ ইন্টিজার, is an integer, that's why it is giving us that warning. নেক্সট লাইনে কি বলছে, ডিক্লেয়ার হিয়ার, তারপর বলছে যে ডিক্লেয়ার তো করেছো তুমি প্রোটোটাইপটা, তুমি যে প্রোটোটাইপটা ডিক্লেয়ার করছো সেখানে এই যে এই এররটা যেটা দিচ্ছে 23, এই যে এখানে তো ভয়েড বলা হয়েছে 23 তে, এররটা দিয়েছে যে ফার্স্ট এররটা এই যে সি 26, এখানে এরর, সেকেন্ড এররটা হচ্ছে 23, টেস্ট ইন ফাংশন হাই ওয়ার্নিং রিটার্ন উইথ এ ভ্যালু ইন ফাংশন রিটার্ন ভয়েড জিরো। তাই আমি যদি চাই যে এই এররটা আমাকে দেখাবে না, তাহলে কি করতে হবে, ইন্ট করে দিতে হবে এগুলো, এগুলো আমার ইন্ট করে দিতে হবে, এগুলো যদি ইন্ট করে দিই তাহলে এরর দেখানো উচিত, কারণ এই প্রোটোটাইপে আবার গন্ডগোল আছে, প্রোটোটাইপে আমি ভয়েড লিখেছিলাম, তাহলে এখানেও আমাকে এগুলোকে ইন্ট করে দিতে হবে। এবার আর কোনো প্রবলেম নেই, এবার ঠিক আছে, এবার আর এই এররটাও দেবে না। এবার আমি যদি এটাকে রান করি, ওই জিসিসি তে যদি আমি রান করি, তো ওটাকে মুছে নিতে হবে। না মুছলেও হতো, ইন্ট গুলোকে এডিট করে দিলে হতো, অনেকক্ষণ লাগছে। ঠিক আছে, এবার আর কোনো এরর দেয়নি। ঠিক আছে, আমি যদি ডট স্ল্যাশ এ ডট ইএক্সি করে এটাকে যদি আমি এক্সিকিউশন রেজাল্টটা দেখি, তাহলে বলছে ওই যে ওই জিনিসটাই দেখাচ্ছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তা আরেকটা জিনিস বলি, রিটার্ন আর এক্সিটে কি, আমি তো আমি যখন এখানে রিটার্নের জায়গায় যদি আমি এখানে এক্সিট জিরো করি, এক্সিট জিরো করতে গেলে কিন্তু এইভাবে করলে হবে না, কারণ এক্সিটটা একটা পিওর ফাংশন, এটা হেডার ফাইল হচ্ছে stdlib ডট এইচ, কিন্তু ওটা ছাড়াই এখানে হচ্ছে কেন, কম্পাইলার এটা এক্সপ্লিসিটলি এটাকে ওই করে নিচ্ছে, মানে ও ইমপ্লিসিটলি করে নিচ্ছে, আমাকে এক্সপ্লিসিটলি করতে হচ্ছে না, আমাকে নিজে থেকে এটাকে এসটিডি লিবটাকে অ্যাড করতে হচ্ছে না, কম্পাইলার করে নিচ্ছে। তাই এক্সিট জিরো যখন করছি রেজাল্ট কিন্তু একই, রেজাল্ট কিন্তু আমার কোনো ই নেই। ঠিক আছে, এইটা বোঝাচ্ছে যে প্রোগ্রামটাকে আমি টার্মিনেট করছি একদম। তা আমি যদি এইখানে যদি এক্সিট জিরো লিখতাম হ্যালোর ভেতর, তাহলে কি হতো, কন্ট্রোলটা হ্যালোর ভেতর ঢুকে হ্যালো ফ্রম সিটা লেখার পর এখানেই প্রোগ্রামটা শেষ হয়ে যেত। দেখো এটাই পার্থক্য এক্সিট জিরো আর রিটার্নের মধ্যে, রিটার্ন হলো কন্ট্রোলটাকে ফাংশন দিয়ে বের করে আনে, এক্সিট হলো একেবারে দফা রফা প্রোগ্রামটাকে পুরো শেষ করে দেবে। ঠিক আছে, আমি যদি এখানে করি, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো রিটার্নের পরে আমি লিখলাম এরকম একটা লাইন অ্যাড করে দিলাম, কিন্তু এটা কিন্তু দেখাবে না, কারণ যেই কন্ট্রোলটা এই লাইনে এসছে 25 নম্বর লাইনে হ্যালো ফর্ম সিটা প্রিন্ট করেছে, করে দেখছে রিটার্ন, ও আর কিছু দেখবে না, ফাংশনে আর কোনো কোড আছে কি নেই ও আর দেখবে না, ওখান দিয়ে আউট করে যাবে। এ দেখো তাই হয়েছে, হ্যাঁ হাই ফ্রম
হ্যালো ফ্রম সি, এই যে এইটা হ্যালো ফ্রম সি, ব্যাস। তারপরে বিফোর হাইতে চলে গেছে, বিফোর হাইটা মেনে লিখেছিলাম, এই যে, ঠিক আছে। এইটা হচ্ছে কলিং, কলার আর কল্ড, এই তিনটে প্রসেস। কে কল করছে, কাকে কল করছে, কোথায় কল করছে। জানবে যে ফাংশন যে কোনো জায়গায় ডিফাইন করা যায় না, ফাংশনটাকে সবসময় মেনের বাইরে ডিফাইন করতে হবে। হ্যাঁ, আর এভাবে করলে কি হয়, সব ফাংশন সবার কাছে অ্যাভেলেবেল। আমি যদি এই হ্যালো, তো হ্যালো হাই দুটোই হয়েছে, তো আমি যদি এই হাই এর ভেতর আমি যদি হ্যালোটাকে কল করি, তাও সম্ভব। আমি যদি এটাকে করি, তাহলে কি হবে, তাহলে হ্যালোর যা কাজ আছে তাই করবে, করে এবার ও চলে যাবে মেনের ভেতর, মেনে গিয়ে পিন করবে, বিফোর হাইটা পিন করে হাইতে ঢুকবে, হাইতে ঢোকার পর হ্যালোতে চলে আসবে। হ্যালো মানে এইটা, হ্যালো মানে এইটা মানে প্রিন্ট এফ হবে, ওই রিটার্ন করবে, রিটার্ন করে কোথায় যাবে, রিটার্ন করে ওর কোথা থেকে উৎপত্তি হয়েছে, ওকে কল করেছিল, কলার ছিল হ্যালো, তাহলে ও রিটার্ন করে কিন্তু মেনে যাবে না, ও রিটার্ন করে রিটার্ন জিরো, এই রিটার্ন জিরো, ও চলে আসবে আবার হাইয়ের ভেতর, কিন্তু হাইয়ের ভেতর শুরুতে আসবে না, কারণ যেহেতু হ্যালোটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, তাই ও 32 লাইনেই আসবে, এইটা শেষে আসবে, এইটার পরে আসবে, মানে এই জায়গাটা কন্ট্রোলটা আসবে। আসার পর দেখবে রিটার্ন জিরো, এবার রিটার্ন জিরো, এবার দেখবে হাইটাকে কে ডেকেছিল, হাইটাকে ডেকেছিল মেন, তার মানে হাই হয়ে গেছে, তার মানে এখানে চলে আসবে, এখানে আসার পর কন্ট্রোলটা তারপরে 15 নম্বর লাইনে এটাকে প্রিন্ট করবে ব্যাক টু মেন, করে প্রোগ্রামটা টার্মিনেট করে যাবে। হ্যাঁ, তাই হয়েছে যে ইনসাইড মেন হ্যালো ফ্রম সি বিফোর হাই, বিফোর হাই মানে এই যে এই লাইনটা বিফোর হাই হয়ে গেছে, যে বিফোর হাই, ঠিক আছে। তারপরে এনকাউন্টার করছে হাইতে, এবার হাইতে কি আছে, হাই এর ভেতর তো অবশ্যই হ্যালো আছে, তার মানে হ্যালোতে আবার পিন করবে হ্যালো ফ্রম সি, এই যে হ্যালো ফ্রম সিটাই আবার এই যে হ্যালো ফ্রম সিটাই। তারপরে রিটার্ন জিরো, রিটার্ন কোথায় করবে, রিটার্ন করবে এইখানটায়, মানে ওই হ্যালোটা ঠিক পরে, তারপর এখান থেকে আবার রিটার্ন, রিটার্ন মানে এবার হাইকে কে ডেকেছিল, হাইকে ডেকেছিল এ মেন, তাহলে আবার এখানে চলে আসবে, তাই আবার এই ব্যাক টু মেন, এই যে ব্যাক টু মেন হয়ে গেল, তারপর প্রোগ্রামটা টার্মিনেট করে দিলাম এক্সিট, ব্যাস, আমার খেলা খতম হয়ে গেল। এবার আরেকটা ফাংশনের আরেকটা ব্যাপার বোঝানোর আছে, কিন্তু সেটা বোঝানোর আগে আমি পয়েন্টারে ঢুকে যাই, পয়েন্টারটা না বুঝিয়ে, যাক একটু বলেই দিচ্ছি, ফাংশনকে দুভাবে কল করা যায়। এই যে ফাংশনটাকে ধরো একটা ফ্রেশ নিই, ফ্রেশ করে ধরো এই যে সরি ভয়েড কান্ট্রি, কান্ট্রি, ঠিক আছে। এটা কি হলো, এটা হলো ফাংশন ডিক্লারেশন প্রোটোটাইপ, তার মানে আমাকে ডিফাইনও করতে হবে নিচে, ভয়েড কান্ট্রি, হলো কিছু না, প্রিন্ট করবো খালি, প্রিন্টে আই লাভ মাই কান্ট্রি। আর যেটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এই যে, সেটা বোধহয় জিসিসিতে আমাকে দেখাতে হবে, কারণ এখানে এররটা আমাকে বলবে না। এই কোডটাকে কপি করি, করে ন্যানোতে ফেলে
এই এখানে একটা এরর দেখাচ্ছে, এটা হলো যে আমি কি করেছি, আমি ওইটাকে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, এই কোডটা দেখলে চলবে না এখন, এটা কাজ হচ্ছে না এখন, এই জিসিসির ভেতর হচ্ছে, জিসিসির ভেতর। এখানে আমি কি করেছি, ওই প্রোটোটাইপ ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনটা সরিয়ে দিয়েছি। ঠিক আছে, তার ফলে কি হয়েছে, তার ফলে এখানে আহ, ভুলটা বলে দিচ্ছে, যেটা আমার এটার ক্ষেত্রে বলছে না। আমি যদি অনলাইনে কম্পাইল করি না, আমার কিন্তু এই ভুলটা বলবে না। এই জন্য এইগুলো শেখার জন্য বেস্ট না। এগুলো যারা জানে তারা বার করতে পারবে ভুলটা, কিন্তু এই অনলাইনে যত কম্পাইলার আছে, এরকম উল্টো পাল্টা অনেক আছে, এগুলোতে এইসব এরর গুলো বোঝা যায় না। তা এখানে কিন্তু এররটা দেখাচ্ছে। এখানে কি বলছে যে implicit declaration of function can't be at top level warning conflicting types for country note previous implicit declaration of তিনখানা ওয়ার্নিং দিয়ে দিই, country was here। মানে 8 নম্বর লাইনে যেটা আমি ফাংশনটাকে কল করেছি, ও ভাবছে এইটাই ডিক্লেয়ারেশন। এটা তো প্রোটোটাইপ ডিক্লারেশন নয়, এটা তো আমি কল করছি। তো এখানে ওটা বোঝার ভুল হচ্ছে। এই জন্যই আলাদা করে আমাকে বাইরে ওই ডিক্লারেশন প্রোটোটাইপটা করে নিতে হবে, কিন্তু প্রোগ্রাম রান করবে। আমি যদি এটাকে রান করি, রানে কোনো প্রবলেম নেই, রান করবে। এই যে আই লাভ মাই কান্ট্রি রান করছে, কিন্তু ওয়ার্নিংটা ইগনোর করছে যখন আমি অনলাইন কম্পাইল করছি। সেই জন্য আমাকে এগুলো করে নিতে হবে। ও ভাবছে যে এইটা বোধহয় ডিক্লারেশন, 8 নম্বর লাইনে যেটা আমি কল করছি এটাকে ভাবছে ডিক্লারেশন, আর এইটাকে ভাবছে যে আহ, আমি এটাকে নতুন ভাবে আবার, মানে এটা টাইপটা মিসম্যাচ করছে আর কি। মানে ডিক্লারেশন যদি এইটা হয়ে থাকে, এইটার তো আমি ভয়েড লিখিনি, কিন্তু এখানে ডিফাইন করেছি ভয়েড দিয়ে, যে ভুলটা ঠিক আগের বারে হচ্ছিল। ওই উপরে আমি ডিক্লারেশনে লিখেছিলাম ভয়েড, আর নিচে আমি এটাকে ইন্ট করে দিয়েছিলাম রিটার্ন জিরোর সময়। তখন ইন্ট আর ভয়েড দেখতে পুরোটাই ডিক্লারেশনে একরকম, আর কলে ডিফাইন করতে আরেকভাবে, সেইটা হবে না। ওই জন্য আমাকে বলে দিতে হবে আলাদা করে, ডিক্লারেশনটা উপরে মেনশন করে দিতে হবে। আর যদি সেটা না করি, এখন কি হচ্ছে, এখন হচ্ছে ও তো ওপর থেকে দেখতে দেখতে আসছে, সি ল্যাঙ্গুয়েজ তো টপ ডাউন অ্যাপ্রোচ, ও তো ওপর থেকে দেখতে দেখতে আসছে। বা ও যেহেতু এইটার এগেনস্টে, এই ফাংশনটার এগেনস্টে যেহেতু কোনো ডিক্লারেশন পাচ্ছে না, কোনো প্রোটোটাইপ ডিক্লারেশন পাচ্ছে না, ও ভাবছে বোধহয় এইটাই প্রোটোটাইপ ডিক্লারেশন। কারণ তুমি দেখবে ওইটার এটা অনেকটা একই রকম, খালি এটা ইন্ট হলে কিন্তু এটা ডিক্লারেশন হয়ে যায়। আমি যদি এটাকে এখানে দিয়ে দিই তাহলে কিন্তু এটা ডিক্লারেশন লাগবে, প্রোটোটাইপ ডিক্লারেশন। প্যারামিটার নাই থাকতে পারে, রিটার্ন টাইপটা আছে। তা ও ভাবছে হয়তো এইটাই ডিক্লারেশন। আর সেটা যদি ভেবে থাকে, তাহলে তো এটা ভুল। যদি এইখানে এইটা থেকে থাকে, এইটা যদি ডিক্লারেশন হয়ে থাকে, এটা ভুল। কারণ এখানে আবার ভয়েডটা আমি জুড়ে দিয়েছি। এই এরর গুলোই দেখাচ্ছে। আমি যদি চাই যে না আমি এভাবেই আমি দেবও না, আবার এররও দেবে না, সেটারও উপায় আছে। সেটার জন্য কি করতে হবে, আমাকে তো মডিফিকেশন করতে হবে, আমাকে এই ফাংশনটাকে উপরে তুলে দিতে হবে। মানে এই ফাংশনটাকেই উপরে তুলে দিতে হবে, মানে আমি প্রোটোটাইপ ডিক্লারেশন দিচ্ছি না, একেবারে টপেই আমি ফাংশনটার পুরো ডেফিনেশনটা একবারে দিয়ে দিচ্ছি। তার ফলে আর ও আর আলাদা করে এটাকে ডিক্লারেশন ভাবছে না, ও ভাবছে এটা কল, এটা কল করেছে ফাংশনটাকে। ঠিক আছে, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। তা আমি এটাকে যাই হোক, এটাকে আমি যদি আহ, ওহো, কাটের ফর্মুলা তো অন্য, কাট করতে গেলে কন্ট্রোল কে, কন্ট্রোল কে করলাম, করে আমি কি করলাম, আমি ওই ডিক্লারেশনটাকে সরিয়ে দিই, প্রোটোটাইপ ডিক্লারেশনটা। তার বদলে আমি ওপরে ফাংশন ডেফিনেশনটা একেবারে বসিয়ে দিই। দেখো আর কোনো এরর দেয়নি, এবারে কিন্তু এরর দেয়নি, এই যে কম্পাইল করছি আমি, এবার আর এরর দিচ্ছি না। তার মানে ও ওটাই চায়। ঠিক আছে, এগুলো ব্যাপার।
এবার আরেকটা জিনিস এখানে প্রোটোটাইপ ডিক্লারেশনে আরেকটা ভূমিকা আছে, সেটা হলো আমি যদি এই কান্ট্রি কল করার সময় 12 পাস করে দিই, এখানে করলে হবে না। ওই আমার লোকালি হচ্ছে তো, লোকালি করতে হবে, এটাতে করতে হবে। আমি যদি এটাতে এখন 12 পাস করিয়ে দিই কান্ট্রিতে ফাংশনটাকে কল করার সময়, তাহলে কি হবে? কোনো এরর দিচ্ছে না কিন্তু, বোঝা গেল ব্যাপারটা? ভয়েড কান্ট্রি তো, এই যে হ্যাশ ইনক্লুড ডট এইচ, তার মধ্যে যে ভয়েড কান্ট্রি, আমি কিন্তু প্রোটোটাইপ ডিক্লারেশন আলাদা করে দিইনি, ডিরেক্ট ফাংশন ডেফিনেশনটা বসিয়ে দিয়েছি। আর ইন্ট মেনের ভেতর কান্ট্রিটাকে মানে ফাংশনটাকে কল করছি, কোনো এরর দিচ্ছে না, সব ঠিক আছে। কিন্তু এইখানে এটা একটা এক্সট্রা দিয়ে দিয়েছি, আমি 12 পাস করে দিয়েছি। এটা কোনো ফাংশন নেই কিন্তু এটা তো এক্সট্রা যাচ্ছে। আমি 12 আমি অনেকগুলো পাঠাতে পারি, মানে আমি 12 তো আমি এখানে অনেক কিছু পাঠাতে পারি, হয়তো আবার ক্যারেক্টারও পাঠিয়ে দিলাম একটা। বাট ইটস নট গিভিং আস এনি এরর। কেন? কারণ কোনো প্রোটোটাইপই তো নেই। প্রোটোটাইপ মানে হলো একটা টেমপ্লেট, একটা প্রোটোটাইপ মানে আমরা জানি যে একটা মডেল, ফাংশনের মডেলটাই আমি বলে দিইনি ওকে, তাহলে আর কি করে হবে? আমি খালি ডেফিনেশনটা দিয়ে দিয়েছি ওকে, ডেফিনেশন অনুযায়ী ঠিক আছে, প্যারামিটার তো নেই, রিকোয়ারমেন্ট নেই প্যারামিটারে, তুমি পাস করেছো তাহলে লাগবে না, আমি নিইনি। কিন্তু যদি এখানে আমি মেনশন করি যে না, ইট হ্যাজ টু বি নাল এমটি, যেখানে কোনো প্যারামিটার আসবে না, তাহলে আমাকে এখানে ভয়েড বসিয়ে দিতে হবে, মানে ফাংশন ডেফিনিশনে আমাকে ভয়েড বসিয়ে দিতে হবে। তাহলে আশা করছি এটা দেখাবে, আমি একবার দেখছি করে। হুম, এরর দিচ্ছি, টু মেনি আর্গুমেন্ট, মানে ও অ্যাকসেপ্ট করছে না, ও ভয়েড অ্যাকসেপ্ট করে, সেখানে তুমি পাঠিয়ে দিচ্ছ এত কিছু, তাই সেটা হবে না। কিন্তু স্টিল এভাবে করা গেলেও তাও বলবো যে ওই ডিক্লারেশনটা থাকা খুব দরকার, ফাংশনের যে ডিক্লারেশনটা, প্রোটোটাইপ ডিক্লারেশনটা সবসময় দেওয়া উচিত, দ্যাটস আ গুড হ্যাবিট, দ্যাটস আ গুড মানে প্রোগ্রামিং হ্যাবিট অ্যান্ড দ্য সি স্ট্যান্ডার্ড অ্যাজ ওয়েল, সি স্ট্যান্ডার্ড। এটা গেল পুরোটা আমার ফাংশনের কথা। ঠিক আছে, এবার এই যে ফাংশনটা কল হচ্ছে, আমি একটা ইজিয়েস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এখানে একটা ফাংশন আমার কল হচ্ছে, ইন্ট, আবার সেই অ্যাডিশনেরটাই করছি, ঠিক আছে, ইন্ট ইন্ট। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে আমাকে এই জিনিসটা বলে দিতে হবে, যখন প্রোটোটাইপ ডিক্লারেশনটা আমি করছি, এখানে কিন্তু আমাকে ভ্যারিয়েবল লেখা দরকার নেই যে ইন্ট এ, ইন্ট বি, এটা কিন্তু প্রয়োজন, ইটস নট ম্যান্ডেটরি। কারণ এইখানে কোনো কাজ হয় না, এখানে খালি প্রোটোটাইপটা আমি বলে দিচ্ছি যে দুটো ইন্টিজার আর্গুমেন্ট পাস হবে, আর কিছুর দরকার নেই বলার। কিন্তু যখন আমি ডিফাইন করব, ডিফাইন করার সময় কিন্তু আমাকে এটা বলেই দিতে হবে যে ইন্টিজারে, কেন? কারণ মেমোরি অ্যালোকেশনটা হবে, ও তো মেমোরিটা অ্যালোকেট করতে হবে ভেরিয়েবলের জন্য, নাহলে কাজটা করবে কি করে? ঠিক আছে, তো I will take two integers a and b. I'm just declaring these variables. এখানে আমি ডিক্লেয়ার করছি, কোনো ইনিশিয়ালাইজেশন হয়নি। এখানে ইউজার থেকে ইনপুট নেব, এন্টার ভ্যালুস ফর a and b, এসকেপ সিকোয়েন্সটা দিই n, না হলে পরে দেখাটা ভালো লাগবে না। scanf a, সেমিকোলনটার ব্যবহার হচ্ছে স্টেটমেন্ট টার্মিনেটর হিসাবে। ঠিক আছে, স্টেটমেন্টটাকে টার্মিনেট করার জন্য সেমিকোলনের ব্যবহার হয়, পাইথনে সেমিকোলন লাগে না। ওখানে ইন্ডেন্টেশনটাই মেন, মানে কতটা ট্যাব ছাড়ছে সেইটা মেনটেন করতে হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা নয়। তো দুটো ভ্যালু নিয়ে নিলাম, এ, এটা নেব বি তে। নেওয়া হয়ে গেলে এবার কি হবে? এবার অ্যাড এর ভেতর এটা আমাকে খাইয়ে দিতে হবে, দ্যাট ইজ নাথিং বাট এ অ্যান্ড বি। এবার কি হলো, এটাকে আমি যেহেতু দেখবো, প্রিন্টএফ
রেজাল্ট পার্সেন্টেজ ডি এইটা, ঠিক আছে। এ কি করবে, কিছুই করবে না, ইট উইল জাস্ট টেক এ প্লাস বি অ্যান্ড রিটার্ন। এ প্লাস বিটা নেবে, নিয়ে রিটার্ন করবে, সবই ঠিক আছে। আমার ভ্যালুটা নিয়ে নিচ্ছে, নিয়ে স্ক্যান করে নিয়ে নিচ্ছে, ভেতরে খাইয়ে দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে। ও এ ডট বি, কোথাও ডট পড়ে গেছে, ও এটা ডট, ইন্ট এ ডট বি, এটা আবার কোথায় পড়েছে, এই জায়গাটা, ঠিক আছে। এন্টার ভ্যালুস এ এ ইজ 10 আর বি ইজ 20। বাফার প্রবলেম হয় অনলাইন কম্পাইল করলে, ইনপুট আউটপুট অনেক সময় প্রবলেম দেয়। এই যে রেজাল্ট 30, ঠিক আছে। এবার এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই যে ফাংশনটাকে আমি কল করেছি এ প্লাস বি, এই এ কমা বি, মানে এই যে আর্গুমেন্ট দুটো গেছে, এই ফাংশনটাকে যে কল করেছে, কে কল করেছে, মেন কল করেছে, মেন ইজ দ্য কলার, আর অ্যাড ইজ বিং কল্ড, অ্যাড কল হচ্ছে, আর এ বি ইজ দ্য আর্গুমেন্ট, বোথ আর দ্য আর্গুমেন্ট, অ্যান্ড দিস ফাংশন ইজ বিং কল্ড বাই ভ্যালু, ঠিক আছে। এটাকে কল বাই ভ্যালু বলা হয়, মানে ফাংশনটাকে আমি ভ্যালুর দ্বারা কল করছি। কল বাই রেফারেন্স বলো আরেকটা জিনিস আছে, সেটা পয়েন্টার না বুঝলে এটা বোঝা যাবে, কিন্তু এটা জেনে রাখো যে কল বাই ভ্যালু হয়, আরেকটা কল বাই রেফারেন্স। রেফারেন্স মানে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি ভ্যারিয়েবলটা, আর কল বাই ভ্যালু মানে আমি ডিরেক্ট র ভ্যালুও পাঠাতে পারি। আমি এখানে, আমি যদি এখানে এই দুটো কমেন্ট করে দিলাম, আমি এখানে ধরো 2 আর 2 পাঠালাম, ইন দ্যাট কেস অলসো ইট উইল গেট 4, and it is being called by value, 2 and 2 both are values, ঠিক আছে। এগুলো কনস্ট্যান্ট, ইন্টিজার কনস্ট্যান্ট। আর আমি সেটা না করে আমি যখন এ বি পাঠাচ্ছিলাম, ইন দিস কেস অলসো এ আর বি তো ইন্টিজার কনস্ট্যান্ট, এ আর বি তে তো আমি নাম্বারটাই নিচ্ছি, তার মানে ভ্যারিয়েবল হোক কি ডিরেক্ট নাম্বারটাকে হার্ড কোড করে পাঠিয়ে দাও, ইন বোথ কেসেস দিস ইজ নোন অ্যাজ কল বাই ভ্যালু। আর কল বাই রেফারেন্স হচ্ছে আমি পয়েন্টার ডিক্লেয়ার করব ওখানে ভেতরে প্যারামিটার গুলো, সেখানে আমার অ্যাড্রেসটা পাস হয়ে যাবে, রেফারেন্সটা পাস হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট ফাংশনস, নাথিং এলস উই হ্যাভ। তো উই হ্যাভ কভার্ড ফাংশন। ঠিক আছে, কিছু বলো ফাংশন ব্যাপারে যদি কিছু প্রশ্ন থাকে। হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার ঠিক আছে, বোঝা গেছে। বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আরেকটা জিনিস মিস করে গেছি, এটা দেখিয়ে দিলে ভালো হয়, যদিও এটা তোমার কাজে লাগবে না এরকম, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। ধরো এক্সিটটার ব্যবহার আমি দেখালাম তো প্রোগ্রামটাকে টার্মিনেট করার জন্য, হ্যাঁ আমি এক্সিটটাকে অন্যভাবে ইউজ করতে পারি। আমি এটার জন্য ওভাররাইট করছি, এক তো আমাকে এসটিডি লিস্টটা নিতে হয়, আমি এসটিডি লিস্ট তো ইনক্লুড করিনি। আমি কি করলাম, আমি নিজের এক্সিটটাকে চেঞ্জ করছি, এক্সিটের প্রোটোটাইপটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই, এখন এক্সিটটা অন্য কাজ করবে। দেখছো, হ্যাঁ স্যার। এক্সিট 0 করলে কি হচ্ছিল আমার ওখানে, তখন প্রোগ্রামটাই তো বন্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ এখানে আর কোনো ওরকম ব্যাপার নেই। আর এখানে আই অ্যাম, কি বলে, আই অ্যাম, এখানে লেখা যেতে পারে
ইনডেস্ট্রাক্টিবল, আমাকে করা যাবে না, ধ্বংস করা যাবে না। দেখো, দেখছো হ্যাঁ স্যার, এক্সিট জিরোর ওখানে কি কাজ হচ্ছিল আর এখানে কি কাজ হচ্ছে? তখন ধ্বংস করে দিচ্ছিল। হুম, এই যে আমি যেই এটাকে সরিয়ে দিলাম ওই প্রোটোটাইপটাকে, তখনই কিন্তু রেজাল্ট উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে আম, সরিয়ে দিই পুরোটা, কিছুই না, ফাংশনের নামটা খালি চেঞ্জ করে দিই না, তাহলেই হবে। দেখো এক্সিট হয়ে যাচ্ছে প্রোগ্রাম। এবার বিহাইন্ড দ্য সিন কি এরর কি ওয়ার্নিং সেটা ভালো বুঝতে পারবে তুমি ওই যখন লোকালি জিসিসি দিয়ে কাজ করবে তখন। আর এই সমস্ত তো অনলাইন কম্পাইলার এরা আপডেট জিনিস দেখায় না, এগুলো হচ্ছে শিশুর ক্লাসে, এগুলো অত দেখায় না। এগুলো যে যা প্রোগ্রামিং শিখতে চাইছে কেউ। আমরা যখন এমবেডেড এর ওপর কাজ করি তখন আমরা এইটাতে আগে কাজ করছিলাম, এভিআর স্টুডিও। যে দেখো এটা পুরো কিন্তু, এই যে আমি হুম। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে আইসি আছে না, আইসি মাদারবোর্ডের, হ্যাঁ হ্যাঁ। ওতে প্রোগ্রাম করা হয় মাইক্রো কন্ট্রোলারে, করে হেড কোডটা আপলোড করতে হয়, বার্নিং বলে সেটাকে, কোডটাকে তুলতে হয় যে এভিআর স্টুডিও। এইটাতে না খুব ভালো এরর দেখায়, মানে যত যা ডিটেল আছে সব তোমার একেবারে উজাড় করে বলে দেবে। এগুলো অ্যাকচুয়ালিতে এই পারপাসেই ব্যবহার হয়, কারণ কি হয় যে কম্পিউটারের ক্ষেত্রে রিসোর্সটা অনেক সস্তা। কারণ কম্পিউটারে একটা র্যামের সাইজ হচ্ছে 12 জিবি, ঠিক আছে, আহ, হুম। 12 জিবি কি 16 জিবি। আর মাইক্রো কন্ট্রোলার যে কেবিতে সাইজ, মেমোরি সাইজ কেবিতে, প্রসেসর 8 বিট প্রসেসর, তা সেইখানে রিসোর্সটা খুব কস্টলি। কোনো রকম ভুল ভাল করা যাবে না, ভুল করলে ওইটার কস্টিং বেড়ে যাবে, ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোটোটাইপ কস্টটা বেড়ে যাবে। বোর্ডটাতে তখন বড় আইসি লাগাতে হবে, বেশি মেমোরিয়াল আইসি, প্রোডাকশনের খরচা বেড়ে যায়। ওই জন্য তখন খুব আমাদের এরর গুলোর উপর ধ্যান দিতে হয়। ইন্টিজার ব্যবহার করছো, ইন্টিজার কেন, তুমি শর্ট ইন্টিজার ব্যবহার করো। বা আরো আছে তোমার বিট ফিল্ড বলে আরেকটা আছে, বিট ফিল্ড হচ্ছে এক্সাক্ট কটা বিট লাগবে এগুলো তুমি ব্যবহার করতে পারবে। ওগুলো দেখাবো, ওগুলো বিটের ব্যাপারটা এখন ক্লিয়ার হবে না অতটা, কারণ ওটার জন্য তোমাকে বাইনারি অ্যারিথমেটিক বুলিয়ান অ্যালজেব্রা এগুলো জানতে হবে, ওগুলো আলাদা করে আমি স্যার সেশন। বলছি স্যার, জিসিসি দিয়ে, হুম, জিসিসি এই তো কম্পাইলার, এই তো হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে করলে মানে একেবারে সবকিছু মানে ওই স্পষ্ট ভাবে শেখা যায়। স্পষ্টভাবে শেখা যায়। হ্যাঁ, ওয়ার্নিং গুলো এক্সাক্ট কি ওয়ার্নিং, এরর, লাইন ধরে ধরে সব বলে দেবে। হ্যাঁ। এটাও তো কি আরে, এটাও বলছে, অনলাইনেও বলবে, কিন্তু অনলাইনে যতটা না বললে নয় ততটা বলবে, একদম ডিটেলে বলবে না, বুঝেছো? কিন্তু হুম, কনসেপ্টটা শেখার জন্য তো আমাদের লাগবেই। কনসেপ্ট শেখার জন্য ওটাই ঠিক আছে, জিসিসি না স্যার? হ্যাঁ, কনসেপ্ট শেখার জন্য তো আমাদের লাগবে।